জেঙ্গো মুভির শুরুতেই আমরা দেখতে পাই স্পেস থেকে খুবই ফাস্ট খুবই স্পিডে একটা অ্যাস্টেরয়েড পৃথিবীর দিকে উড়ে আসছিল। এই সিনটা এখানেই কাট হয়। পরের সিনে আমরা দেখতে পাই এই সিনেমার হিরোইন নিশাকে। নিশা একটা পার্কে এসে জগিং করছিল, আর তখনই দূর থেকে একটি ছেলে নিশাকে দেখে তার বন্ধু গৌতমকে কল করে এই কথাটা জানায়, আর গৌতমই হয়েছে এই সিনেমার হিরো। তারপর খবর পেয়ে গৌতম সাথে সাথেই পার্কে এসে নিশাকে ইমপ্রেস করার জন্য কিছু ব্যর্থ চেষ্টা করতে থাকে, কিন্তু দেখা যায় গৌতমের সকল চেষ্টার পরও নিশা তার উপর ইমপ্রেস তো মোটেও হয় না। উল্টো রেগে গিয়ে নিশা গৌতমের কিছুটা ইনসাল্ট করে সেখান থেকে চলে যায়। নিশা ছিল অনেক বড় একটা নিউজ চ্যানেলের খুবই ফেমাস একজন নিউজ রিপোর্টার। একদিন আগেই নিশা একটা স্টিং অপারেশন করে মেয়েদের কিডন্যাপ করার অনেক বড় একটা গ্যাংকে পুলিশের হাতে ধরিয়ে দিয়েছে। এই কাজের জন্য চ্যানেলের বস নিশাকে অনেক অনেক কংগ্রেচুলেশনের সাথে প্রমোশনও দিয়েছে। পরের সিনে দেখা যায় নিশা মাইকেল নামের একজন সায়েন্টিস্টের ইন্টারভিউ নেয়। পৃথিবীর দিকে উড়ে আসা সেই অ্যাস্টেরয়েডের ব্যাপারে নিশা মাইকেলকে প্রশ্ন করায় মাইকেল বলে যে এতে ভয় পাওয়ার কোনো কিছুই নেই, পৃথিবীর কাছে আসার আগেই সেটাকে ডিস্ট্রয় করে দেওয়া হবে। সিন চেঞ্জ হয় আর দেখা যায় পরের দিন ছিল 2 অক্টোবর সকাল 7টার সময় ঘুম থেকে উঠে গৌতম ঘরের দরজা খুলে দেখে তার কাজের মাসি বাজার থেকে ভিন্ডি কিনে নিয়ে এসেছে। বাজারে সবকিছুর দাম অনেক বেড়ে গেছে। এসব বলতে বলতে কাজের মাসি তার কাজ করতে চলে যায়। গৌতমও চলে আসে বাথরুমে, স্নান টান করে সে রেডি হয়ে যায় তার হসপিটালে যাওয়ার জন্য। গৌতম ছিল খুবই নামি দামি একজন ব্রেনের ডাক্তার। কিছুক্ষণ পর রুমের ভিতর থেকে গৌতম একটা আওয়াজ শুনতে পায় যে কাজের মাসি একটা প্লেট ভেঙে ফেলেছে। মাসিকে আর কোনো কিছু না বলে গৌতম চলে আসে ব্যালকনিতে। আর তখন গৌতমের মা গৌতমকে কল করে বলে, আর কতদিন সিঙ্গেল থাকবি, এবার তো বিয়ে করে নিয়ে বাবা। গৌতম বলে, আমিও তো কতবার বলেছি এখন নয়, আর কিছুটা দিন পর বিয়ে করব। মায়ের সাথে কথা বলার পর রেডি সেডি হয়ে গৌতম তার ফ্ল্যাট থেকে বের হয় হসপিটালে যাওয়ার জন্য। আর তখন দেখা যায় কিছু লোক গৌতমকে ফ্রেশ গুড মর্নিং উইশ করছিল। গৌতমও চলতে চলতে বাইরের সবকিছু ভালো করে ফলো করছিল। যেমন রাস্তায় একটি লোক সবজির টেলা লাগাচ্ছে, কিছু আন্টিরা তার কাছ থেকে সবজিও কিনছিল, পাশেই ছোট ছোট বাচ্চারা ক্রিকেট খেলছে। এই সব কিছু দেখে গৌতম তার গাড়ি নিয়ে বের হবে, তখন দেখা যায় গাড়ি বের হওয়ার রাস্তায় বাইক রেখে একটা নিব্বা পাশের বিল্ডিং এর একটি নিব্বির সাথে ইশারায় টুরুলাপ করছিল। বাইক সরানোর পর গাড়ি নিয়ে গৌতম চলে আসে মেইন রোডে। আর তখন হয় আরেকটি কাণ্ড। একটি মাতাল তার মদের টাকা জোটাবার জন্য গৌতমের কারের সামনে এসে পড়ে যায়, অথচ কারের সাথে সে কোনো ধরনের টাচও হয়নি। সবকিছু জানার পরও ভদ্রচলে গৌতম সেই মাতালকে 100 টাকা দিয়ে সেখান থেকে সে চলে আসে তার হসপিটালে এসে গৌতম জানতে পারে যে আজ তাকে পাকিস্তান থেকে আসা একটি ছোট্ট বাচ্চা মেয়ের অপারেশন করতে হবে। তারপর অপারেশন শেষ হওয়ার পর গৌতমের অ্যাসিস্ট্যান্ট এসে বলে যে আজ তাকে নিশার চ্যানেলে যেতে হবে ইন্টারভিউ দেওয়ার জন্য। অন্যদিকে দেখা যায় নিশার বস নিশাকে ফোর্স করছে গৌতমের ইন্টারভিউ নেওয়ার জন্য, কিন্তু এই ইন্টারভিউ নেওয়ার জন্য নিশা প্রথমে রাজি হয় না। পরে বসের বেশি ফোর্স করার পর নিশা রাজি হয়ে যায় গৌতমের ইন্টারভিউ নেওয়ার জন্য। তারপর ঠিক সময়ে গৌতম আসার পর নিশা তার ইন্টারভিউ নেয়। ইন্টারভিউর পর দেখা যায় গৌতম নিশার সাথে কথা বলার জন্য অনেক চেষ্টা করে, কিন্তু নিশা তাতে ইরিটেট হয়ে গৌতমকে নিকাম্মা আর লুজার বলে সেখান থেকে চলে যায়। আর তখন গিয়ে আমরা জানতে পারি আসলে নিশা আর গৌতম ওরা ছিল হাজব্যান্ড ওয়াইফ। যত তাড়াতাড়ি তাদের বিয়ে হয়েছিল তত তাড়াতাড়ি ওদের ডিভোর্সও হয়ে গিয়েছিল। আর এর কারণ হয়েছে নিশার একটাই স্বপ্ন রয়েছিল যে সে একদিন নিউজ জগতের সবচেয়ে বড় একজন রিপোর্টার বনবে। তাই বিয়ের পরও নিশা তার অফিসের কাজে এতটাই বিজি থাকতো যে সে খুব তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে যেত আর বাড়ি ফিরতো অনেক রাতে। কাজের জন্য সবসময় ফোনে কথা বলতো এবং অনেক লোকের সাথেও মেলামেশা করতো, যেটা গৌতমের মায়ের একদম পছন্দ ছিল না। তাই একদিন এই ব্যাপারটা নিয়ে তাদের মাঝে মস্ত বড় একটা ঝগড়া হয়ে যায়। আর এখানে নিশা গৌতমের বাড়ি ছেড়ে চলে এসেছিল। আর তখন থেকেই গৌতমকে ভুলে গিয়ে নিশা তার ক্যারিয়ারে ফোকাস করে এই পজিশনে এসেছিল। কিন্তু গৌতম এখনো নিশাকে ভুলেনি। তখন থেকে এখন পর্যন্ত সে নিশাকে ভালোবেসেই আসছিল। পরের সিনে আমরা দেখতে পাই রাতের বেলায় গৌতমের ঘরে তার 3 জন বন্ধু আসে পার্টি করতে। পার্টি সার্টি করে সবাই যার যার ঘরে চলে যায়। গৌতমও তার বেডরুমে এসে শুয়ে পড়ে। আবার মাঝরাতে হসপিটাল থেকে একটা এমার্জেন্সি কল আসতে গৌতম তার গাড়ি নিয়ে হসপিটালে যাওয়ার জন্য বেরিয়ে যায়। কিছুটা দূর আসার পর একটা জায়গায় এসে গৌতমের গাড়ি খারাপ হয়ে যায়। গাড়ি থেকে নেমে গৌতম কি হয়েছে এটা চেক করছিল। আর তখনই দেখা যায় তার খুবই পাশ দিয়ে সেই অ্যাস্টেরয়েডটি উড়ে এসে এক জায়গায় পড়ে যায়, যেটাকে আমরা সিনেমার একদম প্রথমে দেখেছিলাম। অ্যাস্টেরয়েডের ধামাকায় তার রেডিয়েশন ও পাওয়ার গৌতমের একদম উপর দিয়ে চলে যায়। সাথে সাথেই এই সিন এখানেই কাট হয়। পরের সিনে আমরা দেখতে পাই ঠিক আগের মতন আবার 2 অক্টোবরের দিন ঠিক 7টার অ্যালার্ম বাজতেই গৌতম তার ঘুম থেকে উঠে দরজা খুলতেই দেখা যায় কাজের মাসি আজও বাজার থেকে ভিন্ডি কিনে নিয়ে এসেছে।
তারপর স্নান টান করে গৌতম রেডি হচ্ছিল, তখন সে আবার একটি প্লেট ভাঙার আওয়াজ শুনতে পায়। কিচেন রুমে এসে গৌতম মাসিকে বলে, আজও তুমি আবার একটি প্লেট ভেঙে ফেলেছ। কাজের মাসি বলে, এসব কি বলছো তুমি? এই বাড়িতে আসার পর এই প্রথম আমি কোনো কিছু ভেঙেছি। গৌতম ভাবে মাসি মিথ্যা কথা বলছে, তাই মাসিকে আর বেশি কিছু না বলে সে চলে আসে বেলকনিতে। আর তখন ঠিক আগের মতনই আবার গৌতমের মা গৌতমকে কল করে বলে, আর কতদিন সিঙ্গেল থাকবে, কখন বিয়ে করবে? গৌতম বলে, এই ব্যাপারটা নিয়ে কালকেই তো আমরা কথা বলেছিলাম। গৌতমের মা বলে, কি বলছিস তুই? তোর সাথে আমি কথা বলছি এই 1 সপ্তাহ পর। গৌতম এখানে কোনো কিছুই বুঝতে পারছিল না। তারপর হসপিটালে যাওয়ার জন্য গৌতম রেডি সেডি হয়ে তার বিল্ডিং থেকে বেরিয়ে আসে। আর আগের মতন আবার কিছু লোক গৌতমকে গুড মর্নিং উইশ করে। গৌতম তখন চারিদিকে চেয়ে দেখে যে ঠিক আগের মতনই রাস্তায় একটি লোক সবজির ঠেলা লাগাচ্ছে, পাশে কিছু বাচ্চারা ক্রিকেট খেলছে। আর তো আর গাড়ি বের হওয়ার রাস্তায় বাইক রেখে সেই নিব্বানিব্বিও প্রেম করছিল। এসব দেখে কনফিউজড গৌতম একটু চিন্তায় পড়ে যায় যে সবকিছুই সেম টু সেম কালকের মতোই হচ্ছে, কিন্তু কেন আর কিভাবে গৌতম কোনো কিছুই বুঝতে পারছিল না। তারপর মেন রোডে আসার পর আবার সেই মাতালের কাণ্ড। গৌতম আজও তাকে 100 টাকা দিয়ে সে চলে আসে তার হসপিটালে আসার পর সে জানতে পারে যে আজও তাকে একটি পাকিস্তানি বাচ্চার অপারেশন করতে হবে। অপারেশন করার পর সেম টু সেম আগের মতোই গৌতম নিশার স্টুডিওতে এসে ইন্টারভিউ দিয়ে নিশার কাছে এসে বলে যে এই সব কিছু আমার সাথে 2 বার হচ্ছে, মানে এর আগেও একবার আমি এখানে এসে তোমার কাছে ইন্টারভিউ দিয়েছিলাম। কিন্তু নিশা ভাবে তার সাথে কথা বলার জন্য হয়তো গৌতম এসব বাহানা করছে, তাই সে আবার গৌতমকে নিকাম্মা আর লুজার বলে সেখান থেকে চলে যায়। গৌতমও চলে আসে তার বাড়িতে। তারপর রাতের বেলায় গৌতমের বন্ধুরাও চলে আসে মদের বোতল নিয়ে। পার্টি সার্টি করার পর গৌতম তার সাথে কি হচ্ছিল এসব ব্যাপার তার বন্ধু কিটিকে সবকিছু খুলে বলে। সব শুনে কিটি বলে, এতে ভয় পাওয়ার কোনো কিছুই নেই, ভালো করে ঘুমালে সবকিছু ঠিক হয়ে যাবে। তারপর গৌতমও তার বেডরুমে এসে ভালো করে ঘুমিয়ে পড়ে। কিন্তু পরের দিন ঠিক আবার 7টার অ্যালার্ম বাজতেই ঘুম থেকে উঠে গৌতম সোজা গিয়ে দরজা খুলে দেখে কাজের মাসি আজও বাজার থেকে বিন্ডি কিনে নিয়ে এসেছে। বিন্ডি এই নামটা শুনতেই গৌতমের মাথা খারাপ হয়ে যায়। তখন সে তাড়াতাড়ি করে রেডি হয়ে বেরিয়ে আসে বিল্ডিং এর বাইরে, আর দেখে সবকিছুই সেম টু সেম আগের মতোই হচ্ছিল। গুড মর্নিং উইশ করা, সবজির টেলা, বাচ্চাদের ক্রিকেট খেলা, এসব দেখে গৌতমের মাথা আরো খারাপ হয়ে যায়। তাই রাস্তায় রাখা সেই বাইকটাকে লাত মেরে ফেলে গৌতম তার গাড়ি নিয়ে চলে আসে মেন রোডে। আর সেই মাতালকে ধরে 100 টাকা না দিয়ে বরং গৌতম আজ মাতালের পিছিতে লাথি মেরে চলে আসে আবার বাড়িতে। ঘরে এসে গৌতম ঘরের সমস্ত জিনিসপত্রগুলো ভাঙচুর করে এই সমস্যার সমাধান খোঁজার জন্য চলে আসে সায়েন্টিস্ট ফ্র্যাঙ্কলিনের কাছে। সবকিছু ঘটনা শোনার পর ফ্র্যাঙ্কলিন গৌতমকে বলে, তুমি একটা টাইম লুপে ফেসে গিয়েছো, তোমার এই সমস্যার সমাধান আমি ঠিক খুঁজে বের করব। গৌতম ফ্র্যাঙ্কলিনকে বলে, যা করার আজ রাত 12টার আগেই করতে হবে, কারণ 12টার পর দিন আবার রিসেট হয়ে যাবে, তাই ফ্র্যাঙ্কলিনও সবকিছু ভুলে যাবে। তখন গৌতমকে আবার সবকিছু শুরু থেকে ফ্র্যাঙ্কলিনকে বলতে হবে। গৌতম আর ফ্র্যাঙ্কলিন কথা বলছিল, ঠিক তখনই সেখানে মাইকেল নামের একটি ব্যক্তি আসার পর ফ্র্যাঙ্কলিনকে বাই বলে গৌতম সেখান থেকে চলে যায়। পরের সিনে দেখা যায় গৌতম তার বন্ধুদের সাথে পার্টি সার্টি করে বেডরুমে এসে হাসি মুখ নিয়ে ঘুমিয়ে পড়ে, কারণ পরের দিন থেকে গৌতম তার মাইন্ড চেঞ্জ করে এই টাইম লুপ ব্যাপারটাকে প্রবলেম হিসেবে না নিয়ে বরং সেটাকে এনজয় করতে শুরু করে। যেমন সবার সাথে সে হাসি মুখে কথা বলে, সবাইকে সাহায্যও করে। রাস্তার আশেপাশে আর যে কোনো জায়গায় যে কোনো লোকই বিপদে পড়তো গৌতম তাদের সবাইকে বাঁচিয়ে নিত, কারণ তার তো আবার আগে থেকে সবকিছু জানা থাকতো। এমনভাবেই একদিন গৌতম হসপিটাল থেকে ঘরে এসে টিভিতে নিউজ দেখতে থাকে, যেমন চেন্নাই শহরের কোনো একটা জায়গাতে নাকি একটা ইউএফও মানে একটা এলিয়েন স্পেসশিপ নেমেছে। নিউজটা দেখতে গৌতমের মনে পড়ে যায় যে সেদিন মাঝরাতে রাস্তার মাঝে সে যখন তার গাড়ি ঠিক করছিল তখন তার পাশ দিয়েও তো একটা অ্যাস্টেরয়েড নেমেছিল। গৌতম তখন বুঝে যায় যে সেটা আসলে কোনো অ্যাস্টেরয়েড ছিল না, সেটা ছিল একটা এলিয়েন স্পেসশিপ। এবং এলিয়েন স্পেসশিপ থেকে আসা পাওয়ার ও রেডিয়েশনের কারণেই গৌতম এই টাইম লুপে ফেসে গিয়েছে। এতক্ষণে গৌতম এটা তো বুঝতে পারলো যে সে কিভাবে এই টাইম লুপে ফেসেছে। আর ঠিক তখনই সে ডেঞ্জারাস আরেকটি নিউজ দেখতে পায়, আর এটা হয়েছে রিপোর্টার নিশাকে কেউ গুলি করে মেরে ফেলেছে। এটা দেখে গৌতমের মাথা তো একদম ঘুরে যায়। ঘড়িতে তখন টাইম ছিল 11:56। টাইমটা দেখে গৌতম তাড়াতাড়ি বেডরুমে এসে শুয়ে পড়ে। আর 12টা বাজতেই দিন রিসেট হওয়ার সাথে সাথেই গৌতম চলে আসে নিশার স্টুডিওতে। নিশাকে এসব কিছু খুলে বলে যে আজ রাতে তোমাকে কেউ গুলি করে মেরে ফেলবে। কিন্তু নিশা তো গৌতমকে এমনিতেই হেট করতো, তার জন্য সে গৌতমের কথায় বিশ্বাস না করে উল্টো সিকিউরিটিকে দিয়ে গৌতমকে তার স্টুডিও থেকে বের করে দেয়।
বাইরে এসে গৌতম সেই জায়গাটিতে দাঁড়িয়ে নিশার অপেক্ষা করতে থাকে, যে জায়গাটাতে নিশাকে শুট করে মেরেছিল। কিছুক্ষণ পর নিশা তার স্টুডিও থেকে বের হয়ে গাড়ি নিয়ে সেদিক দিয়েই যাচ্ছিল। তখন গৌতমও নিশার পেছনে পেছনে দৌড়াচ্ছিল। হঠাৎ সে দেখে বাইক নিয়ে একটা লোক এসে নিশাকে শুট করে চলে যায়। গৌতম কোনো কিছুই বুঝতে পারছিল না, তাই আবার সে ঘরে এসে ঘুমিয়ে পড়ে। আর 3 রিসেট হওয়ার পর নিশার স্টুডিওতে এসে লুকিয়ে লুকিয়ে গৌতম সবকিছু ভালোভাবে ফলো করতে থাকে, কিন্তু তাতেও সে এমন কিছু ক্লু সেখানে খুঁজে পায় না। তারপর রাতে আবার যখন নিশা তার গাড়ি নিয়ে বাড়ির দিকে রওনা হয়, তখন গৌতমও তার কার নিয়ে নিশার পিছু ধরে। আর ঠিক সময়ে সেই বাইকওয়ালা এসে নিশাকে যখন শুট করতে যাচ্ছিল, তখন গৌতম তার গাড়ি দিয়ে সেই লোকটাকে একদম উড়িয়ে দেয়। কিন্তু তারপরেও সে নিশাকে আর বাঁচাতে পারে না, কারণ আরেকটি লোক পিছন থেকে এসে নিশাকে শুট করে চলে গিয়েছিল। গৌতম সবকিছু জেনেও কোনো কিছু করতে পারছিল না, তাই আবার সে ঘরে এসে ঘুমিয়ে পড়ে। তারপর দিন রিসেট হওয়ার পর গৌতম আবার চলে আসে নিশাকে বাঁচাতে, কিন্তু কোনোভাবে সে নিশাকে আর বাঁচাতে পারছিল না। কেউ না কেউ এসে কোনো না কোনো ভাবে নিশাকে শুট করেই যাচ্ছিল। এভাবে অনেকদিন কেটে যাওয়ার পর গৌতম একদিন একটি বাইকের নাম্বার নোট করে নেয়। তারপর দিন রিসেট হওয়ার সাথে সাথে গৌতম চলে আসে তার বন্ধু কিট্টির কাছে। কিট্টি ছিল একজন পুলিশ অফিসার। গৌতমের সব কথা শোনার পর কিট্টির তো কোনো কিছুই বিশ্বাস হচ্ছিল না। গৌতম তখন পুলিশ স্টেশনের ভিতরে কখন কি হবে এই সব কিছু অ্যাডভান্স বলে দেয়, কারণ দিন রিসেট হওয়ার সাথে সাথে সবাই সবকিছু ভুলে গেলেও গৌতমের তো সবকিছু মনে থাকতো। তাই সবকিছু দেখে শুনে আর সঠিক প্রমাণ পাওয়ার পর কিট্টি গৌতমের কথায় বিশ্বাস করে। তারপর বাইকের নাম্বার থেকে সেই লোকটাকে ধরে লকআপে এনে কিছু দুলাই দিয়ে কিট্টি আর গৌতম আরেকটি লোকের নাম জানতে পারে, আর সেই লোকটা হয়েছে নিশার চ্যানেলের ক্যামেরাম্যান রাজেশ। তারপর রাজেশকে ধরার পর ওরা জানতে পারে যে নিশাকে সে মারেনি, সে শুধু ইনফরমেশন দিচ্ছিল, কারণ রাজেশের ঘরে গিয়ে কেউ তার পরিবারকে মারার ধমকি দিয়ে বলেছিল যে নিশা কখন কোথায় যায় সেই সব ইনফরমেশন তাকে দেওয়ার জন্য। কিন্তু নিশাকে কে মারতে চাইছে এটা রাজেশও জানতো না। তখন আর কোনো রাস্তা দেখতে না পেয়ে গৌতম আর কিট্টি নিশাকে অ্যারেস্ট করে তাদের সাথে নিয়ে আসে। কিন্তু রাস্তার মাঝে 3টি লোক পুলিশের ড্রেস পরে তাদের গাড়ি আটকে প্রথমে ওরা কিট্টিকে শুট করে মেরে ফেলে। এটা দেখে নিশা প্রচন্ড ভয় পেয়ে গৌতমের হাত ধরে গৌতমকে টেনে সেখান থেকে পালিয়ে যাচ্ছিল। আর তখন গিয়ে গৌতম বেচারা বুঝতে পারে যে শুধু সে নয়, নিশাও তাকে ভিতরে ভিতরে অনেক ভালোবাসতো, কিন্তু সামান্য কিছু ইগোর জন্য নিশা এটা কখনোই প্রকাশ করছিল না। গৌতম আর নিশা বেশি দূর পালিয়ে যাওয়ার আগেই সেই লোকগুলো দূর থেকেই শুট করে তাদের দুজনকেই মেরে ফেলে। তারপর আবার দিন রিসেট হওয়ার পর গৌতম কিট্টিকে বলে নিশাকে বাঁচানোর এখন একটাই উপায়, সত্যিটা কি নিশাকে বলে যে কোনো ভাবে হোক নিশাকে মানাতে হবে। তার জন্য আবার দিন রিসেট হওয়ার পর ঠিক প্রথমবারের মতো গৌতম চলে আসে নিশার স্টুডিওতে ইন্টারভিউ দেওয়ার জন্য। ইন্টারভিউর সময় নিশা গৌতমকে প্রশ্ন করে যে তুমি এত বড় ডাক্তার হওয়ার জন্য, তুমি এত সাকসেস হওয়ার জন্য তুমি কাকে তোমার ইন্সপিরেশন মানো? এই কথার উত্তরে গৌতম বলে আমার ইন্সপিরেশন হয়েছে একমাত্র আমার ওয়াইফ। এই কথা শোনার পর নিশার মন একদম গলে যায়। তখন বাথরুমে গিয়ে নিশা কিছুটা কান্নাকাটি করার পর বাইরে এসে সে গৌতমকে জড়িয়ে ধরে। এতদিন পর গৌতম তার হারানো ভালোবাসাকে ফিরে পেয়েছিল। এই ইমোশনাল সময়টার মাঝে গৌতম একটা জিনিস লক্ষ্য করছিল যে রোডের পাশেই একটি BMW রাখা ছিল। ভালো করে মনে করতেই গৌতমের মনে পড়ে যায় সেদিন ফ্র্যাঙ্কলিনের সাথে কথা বলার সময় মাইকেল এই কারটাতেই এসেছিল, আর এই কারটাকে গৌতম তার প্রত্যেকটি টাইম লুপে নানান জায়গাতে দেখেছিল। কিন্তু এটা কি করে সম্ভব? কারণ দিন রিসেট হওয়ার সাথে সাথে সবকিছু জিনিস তার নির্দিষ্ট জায়গাতে সঠিকভাবে রয়েছিল, শুধু মাইকেলের কার ছাড়া। কিন্তু কেন আর কিভাবে এটা বোঝার জন্য গৌতম কিট্টিকে দিয়ে মাইকেলের কারের লোকেশন ট্র্যাক করে গৌতম আর নিশা সেই জায়গাটিতে চলে আসে। সেখানে এসে ওরা মাইকেলকে তো খুঁজে পায় না, তবে মাইকেলের রাখা কিছু প্রমাণ দেখতে পায়, যেমন নিশাকে যতবার মেরেছিল, যে যে জায়গায় যেরকম ভাবে মেরেছিল ঠিক সেরকম ভাবেই ছবি আঁকা রয়েছিল সেখানে। এসব দেখার পর নিশা আর গৌতম এটা তো বুঝে যায় যে আর কেউ নয়, মাইকেল ওই নিশাকে মারতে চাইছিল, কিন্তু কেন? তারপর সেখান থেকে বেরোনোর পর মাইকেলের কিছু লোক এসে গৌতম আর নিশাকে ধরে অন্য একটা জায়গায় নিয়ে আসে। কিছুক্ষণ পর সেখানে মাইকেল এসেই প্রথমে সে নিশাকে শুট করে মেরে দেয়। তারপর সে গৌতমকে সবকিছু বলতে শুরু করে। আসলে কিছুদিন আগেই মাইকেল তার ল্যাবের ভিতরে একটা আর্টিফিশিয়াল হার্ট বানিয়েছিল। পরে সেটাকে পরীক্ষা করার জন্য মাইকেল কিছু মেয়েদেরকে কিডন্যাপ করেছিল। আর সিনেমার প্রথমেই আমরা দেখেছিলাম যে নিশা একটা স্টিং অপারেশন করে মেয়েদের কিডন্যাপ করার খুব বড় একটা গ্যাংকে পুলিশের হাতে ধরিয়ে দিয়েছিল। পরে সেসব প্রমাণগুলো নিশা ডিআইজিকেও দিয়েছিল। আর এই সময়টায় মাইকেলও ছিল সেখানে, যেখানে গৌতম রয়েছিল, মানে যেখানে এলিয়েন স্পেসশিপ ল্যান্ড করেছিল। শিপের রেডিয়েশন তার উপরেও পড়েছিল, যার জন্য গৌতমের মতো মাইকেলও এই টাইম লুপে ফেসে গিয়েছিল। এর জন্যই প্রমাণ নিয়ে নিশা ডিআইজির কাছে যাওয়ার আগেই প্রত্যেকটি টাইম লুপে মাইকেল প্রত্যেকবার নিশাকে মেরেছিল, কারণ নিশা জীবিত থাকতে যদি এই টাইম লুপ বন্ধ হয়ে যেত তাহলে মাইকেল অ্যারেস্ট হয়ে যেত।
তারপর ফ্র্যাঙ্কলিনের কাছ থেকে মাইকেল এটাও জানতে পারে যে গৌতমও নাকি তার মতো এই টাইম লুপে ফেসে রয়েছিল, আর গৌতমই বারবার নিশাকে বাঁচানোর চেষ্টাও করছিল। মাইকেল আরও বলে যে ফ্র্যাঙ্কলিনই এই জেঙ্গো ডিভাইসটা বানিয়েছিল সেই এলিয়েন স্পেসশিপটাকে ডিস্ট্রয় করে এই টাইম লুপটাকে ভাঙার জন্য, কিন্তু দিন রিসেট হয়ে যাওয়ার কারণেই ফ্র্যাঙ্কলিন সবকিছু ভুলে গিয়েছিল। এই সুযোগে মাইকেল এই জেঙ্গো ডিভাইসটাকে চুরি করে বলে যে এটা সে বানিয়েছে। সবকিছু শোনার পর গৌতম মাইকেলকে আর মাইকেল গৌতমকে ওরা দুজনকে শুট করে দেয়। তারপর দিন রিসেট হওয়ার সাথে সাথেই মাইকেলের লোক গৌতমকে ধরার জন্য চলে আসে তার বাড়িতে। গৌতম তখন একটা জানালা দিয়ে বাইরে বেরিয়ে যায়। তখন নিশার বাবা কল করে বলে যে কিছু লোক নিশাকে কিডন্যাপ করে নিয়ে গেছে। গৌতম তখন একটা প্ল্যান করে একদিকে তার একটা বন্ধুকে ফ্র্যাঙ্কলিনের কাছে পাঠিয়ে ভিডিও কলের মাধ্যমে সবকিছু বলে দেয়, আর অন্যদিকে কিটিকে সাথে নিয়ে মাইকেলের একটা লোককে ধরে কিছু ধুলাই দিয়ে নিশার লোকেশন পেয়ে যায়। তারপর কিটিকে ফ্র্যাঙ্কলিনের কাছে পাঠিয়ে গৌতম চলে আসে নিশাকে বাঁচাতে। সেখানে আসার পর গৌতম আর মাইকেলের মাঝে জোরদার একটা অ্যাকশন হয়। অ্যাকশনের শেষে মাইকেল নিশার মাথায় একটি গুলি মেরে দেয়, সাথে সাথে গৌতমও মাইকেলের হার্টে খুব বড় একটা রড ঢুকিয়ে দেয়। মাইকেল মরতে মরতে গৌতমকে বলতে থাকে যে যদি নিশাকে ফিরে পেতে চাও তাহলে তোমাকে এই টাইম লুপটাকে চালু রাখতেই হবে, আর না হয় আমার সাথে সাথে নিশাও মরে যাবে। কিন্তু গৌতম বলে সে হয়েছে একজন ব্রেনের ডাক্তার, যে কোনোভাবে সে নিশাকে তো বাঁচিয়ে নিবেই, কিন্তু তোমাকে কে বাঁচাবে? এই বলে গৌতম মাইকেলকে শুট করে মেরে দেয়। তারপর নিশাকে তার হসপিটালে এনে গৌতম নিশার মাথায় অপারেশন করে সেই গুলিটাকে বের করে দেয়। আর অন্যদিকে ফ্র্যাঙ্কলিন তার জেঙ্গো ডিভাইসটাকে অ্যাক্টিভেট করে সেই এলিয়েন স্পেসশিপটাকে 12টা বাজার 1 সেকেন্ড আগে পুরোপুরিভাবে ডিস্ট্রয় করে দেয়। পরের সিনে দেখা যায় গৌতম আবার আগের মতো ঠিক 7টার অ্যালার্ম বাজতেই ঘুম থেকে উঠে গৌতম এক দূরে চলে আসে বিল্ডিং এর নিচে। আর আশেপাশের সবকিছু ভালোভাবে লক্ষ্য করে গৌতম বুঝতে পারে যে টাইম লুপ সমাপ্ত হয়ে গিয়েছিল, মানে ভেঙে গিয়েছিল। তারপর হসপিটালে এসে গৌতম নিশার কাছে এসে বসে। এখান থেকে ওরা দুজনও এক হয়ে গিয়েছিল। এই সিনেমা এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, ভিডিওটি লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সকলকে আমার ধন্যবাদ।